প্রিয় দর্শক, পৃথিবীর যে কোনো খেলায় জিততে গেলে কিন্তু সবসময় কি লাগে? কৌশল লাগে, দক্ষতার মার প্যাচ লাগে, আর বাকিটা তো কপাল থাকেই। কিন্তু রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খেলা, আর এই খেলার অগ্নি পরীক্ষা হচ্ছে নির্বাচন। অর্থাৎ নির্বাচন হচ্ছে সেই খেলা, অর্থাৎ খেলা হবে। এই খেলাকে কেন্দ্র করে এই বিগত ২.৫ বছর কিংবা ২৩ মাস আগেই যা শুরু হয়েছে সেটা তো একটা বিশাল বড় গেম। অর্থাৎ সেই কবে আব্রাহাম লিঙ্কন কিন্তু বলে গিয়েছিলেন গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য। সেই গণতন্ত্র ফেরাতে বিরোধী পক্ষগুলো বলছে তারা জানবাজি রাখছে, আর সরকার তো বলছে সব কিছুই তো আছে। আর এই নির্বাচন নামক খেলাটিকে কেন্দ্র করে বিরোধী শিবির কিন্তু এখনই বলছে যে ইসি গঠনে আইন লাগবে। সেটা কিন্তু আমরা ৫ বছর পরপরই শুনি। আবার বলছে এই তো সরকারের অধীনে নির্বাচন হবে না, অর্থাৎ নির্দলীয় সরকার লাগবে। তো সেই যে বড় খেলার একটা ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে, সেই সব দেখে সরকারি দল কিন্তু বলছে সবই তো ঠিক আছে, এত কিছু চাওয়া কিংবা দাবি মেটানো এটা কি বিরোধী পক্ষের মামাবাড়ির আবদার? এই যে এত কথা হচ্ছে তার মাঝখান দিয়ে সবচেয়ে বড় যেটি কথা সেটি কিন্তু হচ্ছে বাজারে কিন্তু সয়াবিন তেলের দাম এখনো ১৫০ টাকা, আর পেঁয়াজের কেজি কিন্তু ৯০ গিয়ে পৌঁছাচ্ছে। রাজনীতি তো জনগণের জন্য, কিন্তু এই জনগণের জন্য রাজনৈতিক দলগুলা কিংবা বিরোধী পক্ষগুলো এখন কতটা পাশে এসে দাঁড়িয়েছে যদি বলি এই মুহূর্তে পেঁয়াজের দাম কমাতে। আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় জট, জোট এবং ভোট। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন এম এ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রী। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন জয়নাল আবদিন ফারুক, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা মাননীয় মন্ত্রী আপনাকে দিয়ে শুরু করতে চাই। সব গল্পই ভোটকে কেন্দ্র করে, জোটকে কেন্দ্র করতে, কিন্তু যেটি প্রথমে আপনার কাছে আমরা জানতে চাই যে গণতন্ত্র তো জনগণের জন্যই, কিন্তু এই গণতন্ত্র এবং এই জনগণ, বিরোধী পক্ষ এখন থেকে অনেক আগে থেকেই তারা শুরু করছে যে বিএনপি বলছে সরকারি দল অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে কোনো জনগণ নেই, কিন্তু সরকারি দল বলছে, আপনারা বলছেন এত এত উন্নয়ন হচ্ছে, দৃশ্যমান সবকিছু, জনগণ আমাদের সঙ্গে। তাহলে এখন অভিযোগটা আসলে কি? বিরোধী পক্ষ বলছে আপনাদের সাথে জনগণ নেই, আপনারা বলছেন আছে। জনগণ আছে নাকি গণতন্ত্র নেই? কি নেই? ধন্যবাদ আপনাকে। জনগণ তো অবশ্যই আছে, আর গণতন্ত্রও আছে। আমরা বলি কারণ গণতান্ত্রিক যে সকল দৃশ্যমান সিস্টেম, সরকার, প্রশাসন যন্ত্র, স্থানীয় সরকার, এই সকল মেজর যে সকল অনুষঙ্গ থাকে গণতন্ত্রের, সেইগুলো এখানে আছে। এছাড়া নিয়মিত ভোট হওয়া নির্ধারিত সময়ে, যেটা আমাদের সংবিধানে আছে, সেইটা বাংলাদেশে আছে। ভোট করার জন্য যে আইনি সংস্থা, যেটা মহান সংবিধানে উল্লেখিত আছে, নির্বাচন কমিশন, সেইটাও বিরাজমান আছে। ওর জন্য যে বিধিবিধানগুলো, সেইগুলো বিরাজমান আছে। সংবিধানে বলা আছে যে সরকার বা সকল সরকারি সংস্থাসমূহ নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সকল কাজে সহায়তা করবে। আমরা করছি। সুতরাং দৃশ্যমানভাবে সকল কিছুই এখানে বিরাজমান। গণতন্ত্র তো আছে অবশ্যই, আর জনগণ নিয়ে তো প্রশ্ন করার অধিকার আমারই নাই। আমরা যারা এদেশে বসবাস করি জনগণেরই অংশ। আমরা পথে ঘাটে, রাস্তায়, স্টিমারে, লঞ্চে সর্বত্র বাংলাদেশের মানুষকে দেখছি। তো আমি রহস্য কোথায় একটু বুঝে উঠতে পারছি না। বিরোধী পক্ষ প্রতিদিন যে অভিযোগগুলো করছে, আপনারা তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই, মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন, সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন হলে সেটা মেনে নেওয়া হবে না, এবং সরকার বহাল রেখে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে গ্রহণযোগ্যতা, অর্থাৎ বিএনপি সাবেক বিরোধী দল একটু কোনোটাই মানবে না। তো না মানলে নির্বাচনটা কিরকম করে হবে? সেটা কি লসটা আসলে বিএনপির হবে, না থেমে থাকবে না আওয়ামী লীগ কিংবা সংবিধান? না, আপনি বলেছেন প্রথম আপনার মূল কথা, অভিযোগ করছে, একটানা অভিযোগ করে যাচ্ছে। অভিযোগ সমাজে সর্বত্রই হয়। ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আছে, সিভিল অফেন্সের অভিযোগ আছে, আরও অনেক বেশি অভিযোগ আছে। এবং প্রত্যেকটা সিভিলাইজ সোসাইটিতে, রাষ্ট্রে এই অভিযোগগুলো মোকাবেলা করার পন্থা নির্ধারিত আছে। এর বাইরে আরেকটি পন্থা আছে বন্দুকের দ্বারা বা লাঠি ছোটার দ্বারা, সেটা আমরা করি না। আমরা এটা পেছনে ফেলে এসেছি। মানব জাতি পৃথিবীর সর্বত্র আইনের দ্বারা শাসিত। আইন আপনার কাছে গ্রহণযোগ্য কিনা সেটা পরবর্তী বিষয়। যতক্ষণ পর্যন্ত আইন জনগণ দ্বারা নির্বাচিত, মানে সংসদ কর্তৃক এইটা চলছে, সরকার চলছে, এবং একটা সংবিধান আছে, আপনি এটা মানতে বাধ্য। সুতরাং আমি এখানে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন সরাসরি একজন দেশের নাগরিক হিসেবে সরকারের অংশ হিসেবে বলছিলাম, অ্যাবসলিউটলি, হোললি, টোটালি, কমপ্লিটলি যে কোনো বিচারে গণতন্ত্র তো অবশ্যই আছে,
সরকার আরো বেশি করে আছে, যেহেতু গণতন্ত্র ভালো আছে এই দেশে, সরকারও ইফেক্টিভ। যার আপনি কথায় কথা বললেন যে উন্নয়নের কথা, এই মুহূর্তের সবচেয়ে বড় বিষয় হলো উন্নয়ন। বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষের জন্য, মানুষ কেন দুনিয়াতে বসবাস করছে এই মুহূর্তে, খেয়ে পরে থাকতে চায়। বিশেষ করে আমাদের দেশের মতো দেশ যেটা ঔপনিবেশিক শাসনে জর্জরিত, তাদের খাওয়া পড়া, চলাফেরা, ওষুধ, বিদ্যুৎ, নানা বিষয় আছে। সেগুলো আমার ধারণা, আমি যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করি, একটি সংসদে গত তিনবারের মতো আছি, আমরা প্রত্যক্ষভাবে দেখছি জনগণ সেটাকে চায়, এবং সেটাই তো আসল সমস্যা দেশের এই মুহূর্তে। আমি একটু বিরোধী পক্ষতা জয়নুল আবদিন ফারুক সাহেবের কাছে যাই। জয়নুল আবদিন ফারুক, বেশি কথা আপনাকে বলবার নেই, মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা আপনি শুনেছেন, সেই জায়গায় শুধু বলতে চাই যে উন্নয়ন আপনারা চোখে দেখছেন না, উন্নয়নও আছে, সরকারের সাথে জনগণ আছে, কিন্তু আপনারা যেটা করছেন শুধু অভিযোগ করে যাচ্ছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনারা বলছেন নির্বাচন কমিশন গঠনের জন্য আইন দরকার, এবং সবচেয়ে সাফ কথা, এক দফা আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আপনারা ভোটে যাবেন না। কোন পথে তাহলে আপনাদের সফলতা, রাজপথ নাকি সরকারের ভাষায় রাজপথে নৈরাজ্য? আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রীকেও আপনার এবং আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পরে হলো আপনার এই চ্যানেলের আজকের এই টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে উপস্থিতের উপরে নিজকে ধন্যবাদ করছি। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি এই দলের পক্ষ থেকে বারবার একটি কথাই বলছেন যে দেশে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে হলে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। আমাদের দলের সিদ্ধান্ত, তারা বলে যে এটাকে মাওয়া ফল, যে আপনারা আসলে কি আসবেন এটা আপনাদের বিষয়, কিন্তু আমার কথা হলো মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি তো পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা প্রস্তুত করেন, দয়া করে সরকারকে একটা পরিকল্পনা দেন, এই সার্চ কমিটি দিয়া নির্বাচন কমিশন গঠন করে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ এই নির্বাচন কমিশন সরকারের অধীনে, যে কোনো সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা সত্যিকার অর্থে কোনো নির্বাচন করতে পারেন না সরকারের হস্তক্ষেপের কারণে, যার ইতিহাস বাংলাদেশে অতীতে 2014 সালে 2018 সালে হয়েছে। সেই কারণে আমরা মনে করি, আমরা বিরোধী দল হিসাবে, তারা বারবার বলে সংবিধানের কথা, কিন্তু সংবিধানে আমার অধিকার দিয়েছে কথা বলা, সংবিধানে আমাকে সভা করার অধিকার দিয়েছে, সংবিধানে আমার মাঠে জনসভা করার অনুমতি দিয়েছে, সংবিধানে আমার অফিসে বসে আলোচনা করার অধিকার দিয়েছে। আমার অফিসে আমি বসতে পারি না, থাকতো জনসভা করব, ওয়ার্ডে যাব, ইউনিয়নে যাব, উপজেলা যাব, পৌরসভা, সেটা দূরে থাকুক, সেখানে সরকার চালাচ্ছে একটি অদৃশ্য, এবং এই সরকার নিজকে গণতন্ত্র দাবি করলো পৃথিবীর কোন মানুষে এখন পর্যন্ত 2014 সালের পর থেকে বিশ্বাস করতে পারে না এই দেশ কেমনে চলছে, কে চালাচ্ছে। এই দেশ চালাচ্ছে আমলা, এই দেশ চালাচ্ছে পুলিশ। কারণ গণতন্ত্র শব্দটি আওয়ামী লীগের কাছে নাই, বরঞ্চ তারা বলে গণতান্ত্রিক সরকার, এবং আমি মনে করি এটা একটা অগণতান্ত্রিক সরকার। এই সরকার 2018 সালে 2014 সালে যে নির্বাচনের দেশে উপহার দিয়ে প্রশাসন চালিয়ে যাচ্ছে, এটাতে প্রমাণিত হয় আগামী নির্বাচনে যত দৌড়ঝাঁপ শুরু হোক না কেন, সার্চ কমিটি গঠন করে আবার নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে না পারবে, ততদিন এই দেশে কোন সুষ্ঠু নির্বাচন। আমি একটু থামাই আপনাকে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী মহোদয় নিশ্চয়ই দিবেন, কিন্তু সেই ফাঁকে আমি দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি যেটা বলছেন যে এই সরকারের অধীনে কোনো ভোটে যাবে না বিএনপি, এবং আমরা দেখেওছি বাই ইলেকশনগুলো থেকে শুরু করে অনেক স্থানীয় নির্বাচনে যায়নি বিএনপি, কিন্তু এবার যে দফা ইউপি ভোট, সেখানে কিন্তু দেখছি যে আপনারা নিজেদের কথা নিজেরাই রাখতে পারছেন না, বেনামে কিন্তু ভোটে আছে বিএনপি। অর্থাৎ নাচতে নেমে তাহলে ঘোমটাটা দেওয়ার মানেটা কি, যদি আপনারা ভোটেই থাকেন বেনামে কেন? আর একটা কথা, 2008 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটা কিন্তু সকল দলের কাছেই গ্রহণযোগ্য ছিল, নিরপেক্ষ ছিল আপনাদের ভাষ্য অনুযায়ী, তাহলে সেই নির্বাচনেও কেন আপনারা জিততে পারেননি? সেই জায়গাটা জানতে চাই। আপনারা যখন জনগণের কথা বলেন সেই জায়গাটা থেকে আমি বলছি। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহোদয়, উনি 3 বার পার্লামেন্টে, আমি 5 বার পার্লামেন্টে ছিলাম।
2008 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 111 এর পর 2 নেত্রী জেলে থাকার পরেও সার্কামস্ট্যান্স এবেল করেছে যে আমরা নির্বাচনে যাব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে সামরিক শাসন অর্থাৎ সামরিক বাহিনী দ্বারা যে দেশ পরিচালনা হচ্ছে তার থেকে রেহাই পাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু আপনি দেখেন ফখরুল মঈনেরা যেইভাবে কথা বলেছে, যেভাবে আইন চালাচ্ছে, যেভাবে আমাদেরকে সাজা দিয়েছে, যেভাবে আমাদেরকে জেলে প্রেরণ করেছে, অবৈধ কাজ করেছে, এই কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে মঈনউদ্দিন সরকার, ফখরুদ্দিন সরকার যে কথাগুলো বলেছে, সেই কারণে দেশনেত্রী বেগম খালেদা যে স্পষ্ট বলেছে দেশ থেকে সামরিক সরকার উচ্ছেদ করতে হবে। আমরা কারো বৈধ অবৈধ বুঝি না, একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু তখনও কারচুপি হয়েছে। এই কারণে মঈনেরা মনে করেছে, ফখরুলরা মনে করেছে যদি বিএনপি ক্ষমতা আসে এই অবৈধ 2 বছরের শাসন যারা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। সেই কারণে ব্যাখ্যা আপনি দিয়েছেন সেটা পরিষ্কার বুঝেছি জনাব আব্দুল ফারুক। সেই কারণ জি জি 2008 এর ব্যাখ্যাটা আপনি চেয়েছি, আপনি দিয়েছেন, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। কিন্তু ছোট করে আরেকটু জানতে চাই, ইউপি ভোটে আপনারা তো আছেন, বেনামে আছেন, কিন্তু এই যে গমটা দিয়ে কেন আছেন, কেন প্রকাশ্যে নেই? আমার একটি কথায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটি কথাই বলেছে, গত মাস ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মিটিং গুলো হচ্ছে, অবশ্যই আমি দেশের বাইরে ছিলাম, আপনি সাংবাদিক হিসাবে আপনার কাছে মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, আমরা কোথায় কোন নেতা এবং ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন বিএনপির সভাপতি হোক, সেক্রেটারি হোক, উপজেলার সভাপতি হোক, সেক্রেটারি হোক, কোন পদবীর নেতা আজ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে তারেক রহমান সাহেবের নির্দেশ পাওয়ার পর দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করেছে? দুই একটা নাম আমাকে দেন, তাহলে এই কথার আমি উত্তর দিতে পারি। স্পষ্ট। জি ঠিক আছে, আপনার অবস্থান পরিষ্কার, আপনি জানতে চান প্রশ্ন রেখেছি, প্রশ্ন মানে উত্তর দাও। আমি শেষ করি। এই সরকারের অধীনে কোন নির্বাচন হয়, এই সরকারের অধীনে মেম্বার ইলেকশন, যে সরকার স্কুলের ভোটে, মসজিদের ভোটে, মাদ্রাসার ভোটে করে, সেই সরকারের অধীনে কি করে আমরা ভোট করি? আচ্ছা, কোন সরকারের, আপনারা এই সরকারের অধীনে ভোটে যাবেন না, এটা হচ্ছে সাফ কথা। মাননীয় মন্ত্রী বসে থাকবে কিছু? প্রথমে ধন্যবাদ জনাব ফারুককে, 5 বারের এমপি, আমার চেয়ে বেশি অবশ্যই, এবং রাজনৈতিকভাবে অনেক বেশি প্রতিষ্ঠিত, পরিচিত, তার দীর্ঘ ইতিহাস, তাকে সম্মান জানাই বলছি। তার কথার মধ্যে আমি দুঃখিত, প্রথমেই তিনি বলেছেন তার দলের সিদ্ধান্ত এই তারা নির্বাচনে আসবেন না। এইটা একটা অগণতান্ত্রিক হঠকারী মন্তব্য, এইটা তিনি করতে পারেন না যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করেন। সিদ্ধান্ত তিনি বা তার দল নেবার কে? সিদ্ধান্ত নেওয়া হবে মহান সংসদে, সিদ্ধান্ত নেওয়া হবে আইনের আওতা, নাম্বার 1। উনাকে এইটা বারবার বলার কোনো মানে হয় না। আর দুইটা ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন, একটু ভয়ঙ্কর মন্তব্য করেছেন, পৃথিবীর কোনো অনেক বিশ্বাসই করবে না যে এই দেশে কোনো সরকার গণতান্ত্রিক আছে। পৃথিবীর মানুষের সঙ্গে তাদের কতটুকু যোগাযোগ, আমাদের কতটুকু যোগাযোগ। এই অতি সম্প্রতি, এখনও তো কলমের কালি শুকায়নি, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে শ্রেষ্ঠ অর্জন করে নিয়ে আসলেন SDG-তে। এইটা কি পৃথিবীর মানুষের চোখের সামনে হয় নাই? লক্ষ লক্ষ মানুষকে দেখে নাই? তারা আমাদেরকে মানেন না, জাতিসংঘকে তো মানেন। সেই জাতিসংঘ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে পুরস্কার দেওয়া হয়েছে। সুতরাং এই কথার যে শূন্য যে একটা হলনেস, এটা আশা করি তিনি বুঝবেন। প্রধানমন্ত্রী অর্জন তো লুকিয়ে রাখার কোনো বিষয় নয়। আরেকটি কথা বারবার জনাব ফারুক আমার দুঃখ লাগে বলেন, বলছি 1 মিনিট বলছি, আপনি বারবার বলেন ব্যক্তির সিদ্ধান্ত, তাদের অমুকের সিদ্ধান্ত, তমুকের সিদ্ধান্ত। এইটা এগেন গণতান্ত্রিক কথা নয়, হঠকারী কথা। আইনের সিদ্ধান্ত হবে, আদালতের সিদ্ধান্ত হবে, এবং আইনের আওতায় গৃহীত সরকারি সিদ্ধান্ত হবে। তাদেরকে কোন নেতা কোথায় বসে কখন কিটা বললেন তার জন্য সিদ্ধান্ত হতে পারে, আমাদের জন্য নয়, দেশের জন্য নয়। এই যে ফাইন পয়েন্টসগুলা ওরা বুঝেন। আমি এটা বলছি না যে জনাব ফারুক জানেন না, জানেন, কিন্তু তার জুতার মধ্যে কাঁটা আছে, হাঁটতে পারছেন না, তিনি হাঁটতে পারছেন না, কথা বলতে পারছেন না খোলা মনে, আমার যা ধারণা। আরেকটি কথা, তিনি ভেটারেন রাজনীতিবিদ, পরিকল্পনা সম্বন্ধে নিশ্চয়ই ধারণা আছে, এটা আমি বাইদে ভাই বললাম। পরিকল্পনা আমি করি উন্নয়নের পরিকল্পনা, যেটা ওনারা বুঝেনি না বোধ হয়, ওনারা এই জগতেই নাই। আমি সড়ক, সেতু, রাস্তাঘাট, বিদ্যুৎ, এইগুলার পরিকল্পনা আমি করি, মানে সরকার করে, আমি সরকারের একজন কর্মী হিসাবে। আর যে পরিকল্পনা তিনি বলছেন সেটা হলো অলরেডি আমাদের সংবিধান আছে,
বিশাল পরিকল্পনা, আমাদের বিধিবদ্ধ পরিকল্পনা আছে, রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক আচার আচরণ, ব্যবহার, অধিকারী যে মাঠে যেতে পারেন না বললে ঘরে থাকতে পারেন না, প্রত্যেকটি আছে। কিন্তু সেই জায়গায় মাননীয় মন্ত্রী বলেছে যে সংবিধানে তো সব কথা বলার অধিকার দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র বাধা দেওয়া হয় বিএনপিকে, না ঘরে সমাবেশ, না ঘরে কথা বলা, না বাইরে সমাবেশ, কিছুই করতে দিচ্ছে না। সেখানে সংবিধান বারবার তাদের উপরেই যে প্রভাব ফেলছে, সেই জায়গাটা কেন দিচ্ছেন না? কিছু বুঝতে পারছি না, কোথায় মিটিং করতে বাধা, আপনারা তো কভার করেন এইগুলো। আমি তো খবর কাগজ পড়ি এবং চ্যানেলে নিউজ তো দেখি কোন জায়গায় তারা মিটিং করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। গত কয়েকটা নির্বাচনে আমার যে নির্বাচন এলাকায় আমি প্রতিনিধিত্ব করি, আমার 2টা উপজেলা আছে, 2জনই উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনীত এবং নির্বাচিত। হ্যাঁ, এই মাত্র 2-3 বছর আগে। তার মানে তারা অফ অন, সুইচ অফ অন। এই যে গত 14তে ওনারা আসলেন না, 0 রোহিত করবেন, করতে দিবেন না, ভেঙে ফেলবো, পুড়িয়ে ফেলবো, পার হলো। 18তে আসলেন, এক পা দেন উঠান, এক পা দেন উঠান। যে দলের সাধারণ সম্পাদক পাশ করে সিট ছেড়ে দেয় এবং ঘোষণা দেয় পাবলিকের সামনে, এটা প্রমাণ করার জন্য যে নির্বাচন যে কত মানে গ্রহণযোগ্য নয়, এটা তাকে প্রমাণ করে দিয়ে আসে। অত সেই সিটে আবার তারই দলের রাজ্যে বাই ইলেকশনে পাস করে এটা খেলা। এগুলো সিরিয়াস নেই, সিরিয়াস গণতান্ত্রিক চর্চা একটা দল থেকে এইগুলা। জনাব ফারুক, আই এম ভেরি সরি টু সে, আপনি 5 বার নির্বাচিত হয়েছেন, আপনার লম্বা একটা ইতিহাস আছে, আপনার দলেরও আছে, আমি সম্মান করি, কিন্তু আপনারা সম্পূর্ণ বেপথু, অফ দ্য ট্র্যাক, লাইনে আপনারা নন। আই এম ভেরি সরি, এজ এ ফ্রেন্ড বলছি, আপনার লাইনে নন, লাইনে আসেন, না হলে আপনার এই গাড়ি চলবে না। ইউ হ্যাভ লস্ট দ্য ট্র্যাক। জয়নাল আবদিন ফারুক, না আছে আপনাদের দলে গণতন্ত্র, সেই জন্য পাশে নেই জনগণ, এবং আপনারা বেলাইনে হাঁটছেন, আপনাদেরকে লাইনে ফিরতে বলছেন আওয়ামী লীগ। লাইনে হাঁটতে হলে আগে মান্নান সাহেবদেরকে লাইনে আসতে হবে, কারণ উনি বলেছে বিদেশে গিয়ে সম্মান আনা যায়, বিদেশের লোক বাংলাদেশে কি ঘটছে সবে জানে। সংবিধান 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 বলতে 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 ওনারা হয়রান হয়ে যায়, কিন্তু দেশের লোক কতটুকু সম্মান এই সরকারকে করে, এই প্রশ্নটা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি করতে চাই। যে মন্ত্রীর টেলিফোন গ্লাস নামাবার পর চুরি হয়, উদ্ধার করতে 3 মাস লাগে, সরকার কেমন চলছে সেটা ভালো করে বুঝতে পারেন। মান্নান ভাই বুঝতে পারেন না যে জয়নুল আবদিন ফারুক সেনবাগের পার্টি অফিসে যাইতে পারে কিনা, কোথাও মিটিং করতে পারে কিনা, এই খবর উনি রাখেন না। উনি শুধু এই খবরে রাখেন বিএনপি কোথায় কি করে। আজকে ওবায়দুল কাদের সাহেব, আমার নোয়াখালী, আমাদের সন্তান, অত্যন্ত আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, যেসব কথাগুলো বলে, আর আপনি দেখেন মান্নান ভাই, আপনি একজন অনেক শিক্ষিত লোক, অনেক ভালো লোক আমার চোখে, আমি জানি না ব্যক্তিগতভাবে, কিন্তু আপনি এই সরকারের থেকে আপনার সুনাম আপনি ক্ষুণ্ণ করেছেন। কারণ আপনি একটু আগে বলেছেন আপনি সরকারকে উপদেশ কি দিবেন, আপনি ব্রিজ, কালভার্ট, রাস্তার পরিকল্পনা করেন, বড় বড় মেগা প্রকল্পের পরিকল্পনা করেন। এই মেগা প্রকল্পের নাগে যে হরিলুট হচ্ছে, এই ব্রিজ কালভার্টে যে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে, সেটা কি মান্নান সাহেবরা খোঁজ খবর রাখেন? মোটেই রাখেন না। সেই কারণে দেশের মানুষের সম্মান অর্জন করতে হলে দেশে ভোটাধিকারটা দিতে হবে, সাংবাদিকের লেখনের স্বাধীনতা দিতে হবে, এই কালা কানুন আইন বাতিল করতে হবে, এবং সার্চ কমিটির নামে আরেকজন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বানিয়ে এই দেশে আরেকটি নির্বাচন করার যে পয়তারা আপনারা করছেন, সেটা মনে হয় বাংলাদেশের মানুষের জন্য সুখকর হবে। আপনাদের কথার মাঝখানে আমাকে একটু থামাতে হয়, বেয়াদবি নেবেন না, কারণ আমি প্রশ্ন ভুলে যাই। সেটি হচ্ছে সার্চ কমিটি। 5 বছর পর পর এই যে সার্চ কমিটি, কিভাবে আইনের কথা বলেন, 3 বার রাষ্ট্র ক্ষমতায় আপনারা ছিলেন, তখন তো আপনারা আইন করেননি। জাতীয় পার্টি ছিল 9 বছর, সরকার আছে 12 বছর, কিন্তু সবসময় এই দায়গুলো নিজেদের ঘাড়ে নেন না কেন? দায়িত্বে যারা থাকে তখনই বলেন এটা নিরপেক্ষতা হারিয়েছে। আপনারা কতটুকু দায় নিচ্ছেন? কেন হয়নি আইন? আর যেটা বলা হচ্ছে যে জনগণের কথা, উন্নতির সাথে সাথে আপনারা বলছেন দুর্নীতি হচ্ছে, রডের জায়গায় বাঁশ দিচ্ছে, ঠিক আছে, তার মানে সবই তো মাথা কাটা যাচ্ছে, ভোগান্তিতে পড়ছে জনগণ। তো জনগণ যখন ভোগান্তিতে পড়ে, তখন সরকার যদি ভোগান্তিতে ফেলে, জনগণের পাশে দাঁড়াকে বিরোধী পক্ষ। আপনারা মৌলিকভাবে জনগণের কোন কোন দাবি নিয়ে এখন পর্যন্ত রাজপথে দাঁড়িয়েছেন? এই ভোট এবং নির্বাচন সার্চ কমিটি ছাড়া আজও কিন্তু পেঁয়াজের দাম 90 টাকা কেজি, নিশ্চয়ই জানেন। এটাও তো জনগণের পাশে দাঁড়িয়েছেন। একটু বলতে দেন মাননীয় মন্ত্রী, খুব সুন্দর লাগছে, সুন্দর পাঞ্জাবি, বিউটিফুল। আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনি আমার হয়ে যে প্রশ্নগুলো আমাকে করেছেন, মন্ত্রীকে করেছেন, স্পষ্ট ভাষায় আপনাকে বলতে চাই, একজন নির্ভীক, সাহসী
রাজনৈতিক কর্মী হিসাবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি আপনার মাধ্যমে এই সরকারকে, এই সরকারের প্রতিনিধি মান্নান ভাইকে বলতে চাই যে আমরা আমাদের ভুল ত্রুটির জন্য আমরা আমাদের ভুল ত্রুটি বলি ভুল হয়েছে, কিন্তু আমি যে ভুলটা করেছি বা আমরা সার্চ কমিটি আইন প্রণয়ন করি নাই, কিন্তু এই সরকার কেন করছে না এই প্রশ্নের উত্তর উনি দিবেন, আমার দেওয়ার প্রয়োজন নাই। তবে একটি কথা মান্নান ভাইদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা সব কথা বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষে দল বলেন, আপনারা আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল বলেন, পুরানো দল বলেন, কার আমলে প্রথম বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে এই পার্লামেন্টের কথা বলেন হত্যা করা হয়েছিল? মান্নান সাহেবেরা তখন সরকারি কর্মকর্তা, আপনি জানেন না? এই প্রশ্নের উত্তরটা আপনাকেই দিতে হবে। মাননীয় মন্ত্রী নিশ্চয়ই সে প্রশ্নের উত্তর দিবে, আমি থামাচ্ছি আপনাকে। মাননীয় মন্ত্রী, দেশ চালাচ্ছে প্রশাসন, গণতন্ত্রকে হত্যা করেছিল। জয়নাল আবদিন ফারুক, আপনার কথা সবাই আমরা শুনেছি, একটু যদি এবার আপনি ওনার কথা শোনেন যে এই দেশে গণতন্ত্র হত্যা করার জন্য আপনাদেরকে দায়ী করা হচ্ছে, দেশ চালাচ্ছে প্রশাসন, এবং আপনি তো বাকিটা শুনলেন, আর আমি পুনরাবৃত্তি করব না। অনেকগুলো বিষয় বলার আছে। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, উনি একজন মুক্তিযোদ্ধা, তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই ফর হিজ ব্রেভারি। দেশ চালাচ্ছে প্রশাসন, অবশ্যই দেশ চালাচ্ছে প্রশাসন, সারা বিশ্বে প্রশাসন চালাচ্ছে। কোন দেশে প্রশাসন চালায় না? ইন্ডিয়া হোক বা আমেরিকাই হোক বা ইংল্যান্ড হোক বা কানাডা হোক, প্রশাসন যন্ত্র, বিউরোক্রেসি ইজ দ্য সেন্টার পিন। আমাদের এখানেও তাই। সুতরাং এইটা নিয়ে কোনো অভিযোগ এটা টেকে না। ভয়ঙ্কর একটি কথা কয়ের বলছেন যে বাস দিয়ে দেয়, চুরি করে, মেগা প্রকল্প ইত্যাদি। ইয়েস, উই নো কিছু চুরি চামারি হচ্ছে, এবং এইগুলা বিধানও আমাদের কাছে আছে। নিদান আমরা দিচ্ছি থ্রু আইনের মাধ্যমে। এই গত সপ্তাহে চুরি চামারিটা কে করছে, প্রশাসন নাকি রাজনীতিবিদরা? এখানে দুর্নীতিটা কোথায় হচ্ছে? দুর্নীতি যে কোনো জায়গায় হতে পারে, আমার এখানেও হতে পারে, একজন কর্মীও করতে পারে। এইটা একটা ব্যাধি, এইটা একটা রোগ, এইটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। কিন্তু সেই ব্যাধিটাকে দিনে দিনে ক্রমান্বয়ে বড় হচ্ছে। এই অতি সম্প্রতি 3 দিন আগে আপনারা কভার করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, রিটায়ার হয়ে গেলেও যে দুর্নীতি করেছে বলে আমার আইএমইটি আমার আন্ডারে আছে, আইএমইটি ধরেছে বা অভিযোগ করেছে বা নিয়ে এসছে অভিযোগ যে এরা দুর্নীতি করেছে। তিনি নির্দেশনা দিয়েছেন যে এরা রিটায়ার হয়ে গেছে বলে একটা জবাব আসছিল। রিটায়ার হওয়ার পর বলছে যে আমরা ছাড়বো না, রিটায়ার হয়ে গেলে পরে তার বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। তার মানে কি, মুদ্রা কথা হলো সকল যে দুর্নীতি হচ্ছে অস্বীকার করার বিষয় নয়, এইগুলা সমাধান করার জন্য, মোকাবেলা করার জন্য এগেইন আমাদেরকে আইনের পথে যেতে হবে। ঠিক যেমনি গণতান্ত্রিক বিষয়গুলা, রাজনৈতিক বিষয়গুলা মোকাবেলা করার জন্য আমাদেরকে নির্বাচনে যেতে হবে। আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে, নির্বাচনে যাবে বিএনপি? না, সেটা তো ওনারা ভালো বলতে পারবে। আমার এদের সম্বন্ধে প্রেডিক্ট করা ডিফিকাল্ট। একটু আগে যেটা বললাম, এক সময় আসেন, এক সময় আসেন না, মানে দোটানায় থাকে, এক পা আছে তো 10 পা পিছনে। কোনো প্যাটার্ন নাই। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠান কিন্তু ভেরিফাইড ফেসবুক পেজ, চ্যানেল আইতে দেখা যাচ্ছে, সেখানে আপনারা যুক্ত হন। জয়নাল আবদিন আসবেন নাকি আসবেন না, যদিও এখন নির্বাচন বহুদূর। শুনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে মানুষের উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য এই দলের সৃষ্টি। সেই কারণে মান্নান ভাইকে আমরা স্পষ্ট ভাষায়, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে, নির্বাচনের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। সেই নির্বাচন হতে হবে 2014 সালের মতো নয়, 2018 সালের মতো নয়, মঈন ইউ ফখরুদ্দিন আমলের মতো নির্বাচন নয়। ওই নির্বাচন হতে হবে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বচ্ছন্দে লাইনে দাঁড়িয়ে এক মাথা এক ভরে দিয়ে এমপি নির্বাচিত করবে। সেই নির্বাচনের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই ক্ষমতায় যাবে। আর 2014 সালের মতো 154 জন বা 151 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে এবং 2018 সালের আগের দিন রাত্রে ভোটাধিকার প্রয়োগ করে যে সরকার গঠন করা হয়, যে নির্বাচনের সিস্টেম করা হয়, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে না এবং নির্বাচন করতেও দেওয়া হবে না উইদাউট বিএনপি। নির্বাচন করতে দেওয়া হবে না, তার মানে রাজপথে নৈরাজ্য ছাড়া তো এই হবে না শব্দটা ঠেকানো বড় কঠিন। তার মানে গণতান্ত্রিক উপায়ে ঠেকানো হবে।
গণতান্ত্রিক উপায়ের সংজ্ঞা আসলে কি সেটা মাননীয় মন্ত্রী মহোদয় জানবেন এবং সরকারের পক্ষ থেকে তিনিই বলবেন, রাজনৈতিক দলের পক্ষ থেকেই তিনি বলবেন। কিন্তু আপনারা যে যে দাবিগুলো করছেন যে নির্বাচন করতে হলে সার্চ কমিটি নয় আইন লাগবে এবং সংসদ ভেঙে দিয়ে করতে হবে, অর্থাৎ নির্দলীয় সরকারের অধীনে, আওয়ামী লীগ তো বলছে এসব দাবি আপনাদের একদমই অমূলক, দরকার নেই, এগুলো মামাবাড়ির আবদার। তো সেই আবদার তারা পূরণ করবে না। জি, ক্ষমতার তারা বলতেই পারে, ক্ষমতার তারা বলতে পারে, আমাদের কথা আমরা জনগণের পক্ষ থেকে বলবো যে সরকার এই কথা তারা বলতেই পারে, যে সরকার 90 টাকা পেঁয়াজ খাওয়ায়, যে সরকার গণতন্ত্রের নামে লাঠি পিটা করে, যে সরকার সাংবাদিকের স্বাধীনতার অধিকার দেয় না, সেই সরকার কি করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে? সেই কারণে আমি আবার যেতে আমি সরকার আওয়ামী লীগ সরকার হেলিকপ্টারে করে আনে ভোট চুরি করেছে, সেটাও এই দেশের রেকর্ড আছে। ক্ষমতায় যারা তারা বলবে এমনই, সেটা আপনার কথা, কিন্তু ক্ষমতায় যারা তারা তো এটা বলবে, কিন্তু ক্ষমতা ছাড়া করার জন্য আপনারা বলছেন গণতান্ত্রিক উপায়, সেই গণতান্ত্রিক উপায়টা নিশ্চয়ই জবাব দিবেন। এবং হেলিকপ্টারে করে ভোট কারচুপি হয়েছে, অদ্ভুত সব কথা। একটা বিষয় জনাব ফারুককে আমি প্রশ্ন করি, তার বয়স আমার চেয়ে অনেক কম, সুতরাং মেমোরি অনেক ক্লিয়ার। এই যে 18 সালে যে সার্চ কমিটি করা হয়েছিল, ওনারা অংশ নেয় নাই, নমিনেট করে নাই, তাদের লোককে নির্বাচন কমিশন ছিল না। এক মিনিট, ফারুক ভাই, একটা মিনিট, আপনাদেরকে বিশ্বাস করে গণভবনে গিয়েছিলাম, আপনাদের বিশ্বাস করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আপনাদের সবকিছু বিশ্বাস করেছিলাম। আরো মজার কথা আছে, শুরু হয়েছে এখনো, আরো মজার কথা আছে। এই সার্চ কমিটি করে যখন কমিটি হয়ে গেল গঠন, 5 জন সিনিয়র নেতা দল বেঁধে গেছে, কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে, চা বিস্কুট খেয়েছে, বেরিয়ে এসে আকর্ণ 32 দাঁত পরিষ্কার করে বক্তব্য আপনাদের চ্যানেলে সব জায়গায় রেকর্ড আছে। এইবারের মতো চমৎকার নির্বাচন কমিশন কখনো আগে হয় নাই। এই যে নির্বাচন কমিশন এই 18 সালে, তারপরে 1 বছরের মাথায় এই ইউজুয়াল হ্যাবিট যারা তারা বারবার করে থাকে, সেটা উনি বলেছেন আপনাদেরকে বিশ্বাস করেছিল বলে সেদিন তারা আস্থা রেখেছিল, কিন্তু তারা বলছে সংবিধান অনুযায়ী আইনে হারে, বিশ্বাসে হারে, কাজে হারে, যুদ্ধে হারে, ভোটে হারে, যাবে কোথায়? আমি সেই বিশ্বাসের জায়গাটাতে একটু জানতে চাই। জয়নাল আবদিন ফারুক, আপনারা বিশ্বাস সরকারের উপরে করে বিশ্বাস হারিয়েছেন, তাই আইন চান, কিন্তু আপনারা কি গণতান্ত্রিক উপায়ে তারা বিএনপি আন্দোলন করবেন? সত্যি গণতান্ত্রিক উপায়ে বিএনপি রাজপথে আন্দোলন করবে, এটা বিএনপির উপর বিশ্বাস রাখতে পারেন? গণতান্ত্রিক উপায় যে বললো, আমরা তো জানি গণতান্ত্রিক উপায়। প্রথম গণতান্ত্রিক উপায় হলো সংসদে এসে বসে আলোচনা করা, এইটা গণতন্ত্রের প্রথম রিকোয়ারমেন্ট, এবং আইন কানুন মেনে আপনার দাবিগুলোকে প্লেস করা। এইগুলো ফারুক শুনতে হবে কথা, মন্ত্রী মহোদয় কথা বলছেন, দুজন একসাথে কথা বললে কেউ তো কারো কথা শুনতে পারবেন না। একটু আপনার প্রশ্নের জবাবগুলোই তিনি দিচ্ছেন, যদি আপনি একটু শুনতেন। মাননীয় মন্ত্রী কম বলবে, আমি বেশি বলবো, এই কারণে মাননীয় মন্ত্রী তো সারাদিনে কথা বলে। আমার কথা হলো মাননীয় মন্ত্রীর কাছে আমার আপনার মাধ্যমে একটা প্রশ্ন অত্যন্ত সরল ভাবে জিজ্ঞাসা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেন আপনারা রাজাকার বলেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কেন আপনারা এই গণতন্ত্র বিশ্বাস করেন, এই কথাটা বলেন? কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা বলেন মুক্তিযুদ্ধের সপক্ষ দল না? আমি প্রথমে সময় ইসলামের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশ্ন ওনার কাছে, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আওয়ামী লীগের ছিল, আজকে যাদেরকে ওনারা রাজাকার বলে, এই জমাতের সাথে আঘাত করে সেদিন নির্বাচন করেছিলেন। আজকে আমরা দুঃখ লাগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঠ ময়দানের একজন যোদ্ধা, রণক্ষেত্রের যোদ্ধা, তাকে তার কবর নিয়ে আজকে যেসব কথাগুলো বলে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি তো রক্তে মাংসের মানুষ, আমি কি করে আজকে তারা যদি বঙ্গবন্ধুকে আমরা গালি দিই, তাদের যেরকম কষ্ট লাগে আমার এরকম কষ্ট লাগে আমার নেতার জন্য, যে নেতার সাথে যুদ্ধ করেছি, যে নেতার কণ্ঠে শুনে যুদ্ধে অংশগ্রহণ করেছি বিশ্ববিদ্যালয় থেকে চাপিয়ে। জয়নাল আবদিন ফারুক, আপনি প্রশ্ন রেখেছেন, এবার আপনি উত্তরগুলো নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবেন, আপনি উত্তরে যাবেন। ধন্যবাদ। তিনি বেশি কষ্ট পাবেন। রাজাকার কেন বলি, জয়নাল আবদিন ফারুক বিং এ মুক্তিযোদ্ধা, তিনি বললেন তিনি সবচেয়ে কষ্ট পাবেন। রাজাকার কেন বলি, শাহ আজিজকে কারা প্রধানমন্ত্রী বানিয়েছিল?
হু ওয়াজ শাহ আজিজ? তারা বলুন। তারা গোলাম আজমকে কে নাগরিকত্ব দিয়েছিল? তারা বলুন, তিনি বলুন। শেষ করতে হবে। মুজাহিদকে এবং আরো 2-3 জন নাম এখন এই মুহূর্তে মনে আসছে না, মানে কারা স্থান দিয়েছিল, কাদের উৎপত্তি ক্যান্টনমেন্টে, জনগণের মধ্যে নয়। মুক্তিযুদ্ধের চেতনা জনগণ থেকে উৎপত্তি, মুক্তিযুদ্ধ করেছে জনগণ, অন্যান্যরা সহায়তা করেছে, এবং মুক্তিযুদ্ধের যা চেতনা বলি, বিশ্বাস বলি, সকল কিছুর কেন্দ্রে কিন্তু জনগণ, তাদের নয়। তাদের শুরুই হলো গিয়া বন্দুকের মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করে তারপরে তারা একটা দল গঠন করার চেষ্টা করেছে উইথ দ্য হেল্প অফ দ্য মিলিটারি। দুনিয়ার সবাই জানে। তো সেখানে বসে রাজাকার বলি যদি আমি, উনি ব্যক্তিগতভাবে আঘাত পাওয়ার কথা। রাজাকারের পাশে বসে ওনারা শাসন করেছে দেশকে, ফ্ল্যাগ উড়িয়েছে, নিজামীকে আরো কে কে নাম জানিয়েছিল, ফাঁসি ছিল, কারা এনেছে এই দেশে। সুতরাং এইটা আর কত বলবো, বর্তমান জেনারেশনে এগুলো আটকে উঠে। আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী আমরা কেন বলি? আপনারা আমাদের মহান সংবিধান থেকে কি কেটেছেন, কি এনেছেন? জনাব ফারুক বিং এ জেনুইন মুক্তিযুদ্ধ, আপনি বলুন, আপনার কি আঘাত লাগে না? আপনি কি আঘাত পান না এটা থেকে? সুতরাং এইসব আলোচনায় আমরা এখন করতে চাই না। আপনারা করে ফেলছেন, 3বার দেশ শাসন করেছেন, অতীতের দিকে তাকাবেন না। কাম টু দ্য ফিল্ড, মাঠে আসেন, প্লে অ্যাকর্ডিং টু রুল, দখল করেন, ক্ষমতা পারলে জনগণ আপনাকে দিলে আপনি সব কিছু পাল্টে দিবেন। এর আগে কয়েকবার আপনারা অনেক উল্টোপাল্টা করেছেন, কিন্তু আপনাদের তো সেই প্র্যাকটিসই নাই। আপনি আমাদের দোষ দিলেন যে আমরা এটা করি। আপনারা যে 3বার সংসদে ছিলেন, আপনারা সংসদীয় কমিটি গঠন করেছিলেন, সংসদীয় কমিটি যেটা আমরা প্রথম করেছি, আপনাদেরকে পর্যন্ত আরও সংসদীয় কমিটি চেয়ার করেছি এই প্রথমবারের মতো, যে বাংলাদেশের ইতিহাসে নাই, আপনারা কখনো করেন নাই। আমাদের প্র্যাকটিস, আমাদের চর্চা দেখে আপনি লজ্জা পাবেন। ইউ আর এ সেন্সিটিভ পারসন, আপনি সচেতন মানুষ, স্বীকার করুন বা নাই করুন, এগুলো তো লুকাবার কোনো বিষয় নয়। আর পেঁয়াজের দাম ইত্যাদি, শুনেন, পেঁয়াজের দাম আমি অস্বীকার করছি না, কিন্তু জনাব ফারুক, আপনি বাংলার ছেলে, আমিও বাংলার ছেলে, 100 কোটি ঘরে বিদ্যুৎ কে জ্বালাচ্ছে? আপনারা তো 3 ভাগের 1 ভাগের জায়গার বেশি বিদ্যুৎ নিয়ে যেতে পারেন নাই। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে বিদ্যুৎ, আপনার এলাকায় বলুন, একটা বাড়ি বলুন বিদ্যুৎ ছাড়া, আমি কালকে যাব গিয়ে দেখে আসবো, বলতে পারবে না। তাহলে কোথায়? পদ্মা বলবো না, পায়রা বলবো না, টানেল, চিরাগঙ্গা টানেল অলরেডি কমপ্লিট, এগুলো সব চোখের সামনে। এইগুলা ডিনাই করে চোখে ধাঁধা এসে গেছে। শুধু এই ধাঁধার মধ্যে পড়ে তারা এখন উল্টোপাল্টা কথা বলছে। আমি ভেরি সরি টু সে এইসব শব্দ ইউজ করা। কিন্তু একটাই দাবি, তত্ত্বাবধায়ক সরকার না হলে ভোট হতে দেওয়া হবে না। কত বড় ফ্যাসিস্ট! এইটা একটা ফ্যাসিস্ট মন্তব্য। আমাকে খেলায় না নিলে খেলতে দিব না। গ্রামের ছোটোবেলায় আমরা মাঠে খেলতাম, গ্রামের ছেলেরা, 1-2টা পোলাপান ছিল একটু বদমাস টাইপের, বদমাস তাদের জন্য নয়, পোলাপানের কথা বলছি, তারা শেষের দিকে আইসে বলতো আমাকে নিতে হবে খেলায়। তখন আমরা যারা দুর্বল ছিলাম আমার ভয় পেতাম। এইটা সেইটা নয়, এইটা সেই মাঠের গ্রামের খেলা নয়, ওনাদের বলা উচিত। এবং এই ধরনের একটা মন্তব্য করা জাতীয় একটা চ্যানেলে এসে যে ভোট হতে দেব না, তার মানে আমরা ভোট হতে দেব, বিকজ আমরা সংবিধান মতো ভোট করতে বাধ্য, আমরা সংবিধানকে মানি। আপনি করবেন না, আপনি সংবিধান মানেন না, ঠিক আছে, আইনের বিধান আছে। যদি আপনি ভোট ফেরাবার চেষ্টা করেন, আপনার সঙ্গে কী আচরণ করতে হবে, কোন জায়গায় আপনার স্থান হবে, কোনখানে আপনাকে খাড়া করা হবে নিয়ে, সেগুলো পরিষ্কার আমাদের আইন কানুনে আছে, তাই হবে। নোবডি ক্যান স্টপ দ্য লজ, লজকে তো তার অ্যাপ্লাই করতেই হবে। সুতরাং আমি তাকে বিনীতভাবে বলছি, আইনের কথা মনে রেখে এই ধরনের চরমবাদী কথা, যারা ফারুক অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, ইউ হ্যাভ লং কালারফুল হিস্ট্রি, এই কথা বলবেন না, ডোন্ট সে দিস। এখনো বলেন যে প্লিজ আলোচনার কথা বলেন, ডায়ালগ বলেন। সংসদে আপনার 6 জন আছে, সংসদে আপনাদের 6 জন সদস্য আছে, সংসদে 6 জন সদস্য আছে। একজন সদস্য যত সময় পায়, 2 জন সদস্য, একজন মহিলা সদস্য, একজন পুরুষ সদস্য। আমি তো গত 10 বছরে অত সময় পাই না, তারা যত পায়। সুতরাং এত সব আপনারা দেখেন সংসদে রুবিন ফারহানা, তারপরে আমাদের যে হারুন রশিদ, তাদেরকে যে সময় মাননীয় স্পিকার দেন, তার 10 ভাগের 1 ভাগ আমি পাই না। সারা দেশের মানুষ তাদেরকে শুনে, সেই জায়গা ছেড়ে ফারুক কি বললেন, নির্বাচন হতে দেব না। দিস ইজ নট এ গুড মেসেজ। বাংলার মানুষ এইটা শুনতে চায় না, এবং আমি জবাব দিব না, এই মানুষটা জবাব দিবে। যদি
নির্বাচন এবার অবশ্যই হবে আমাকে বলতে সম্ভবত। দেন, জি সময় জি জি ইসলাম। জি জি আপনার কাছে সব শেষ। জি আপনার কাছে আপনি প্রশ্নগুলো জবাব আচ্ছা পেয়েছেন, আপনি উত্তর আচ্ছা, বলুন। আমার আমার মাননীয় মন্ত্রী অত্যন্ত ভদ্রলোক মানুষ, উনি একটা কথা বলেছে, করতে দেব না। এই কথাটা এভাবে বলেছি, বুঝাবার চেষ্টা করেছি। শামীম ওসমান বলেছে খেলা শুরু হয়েছে, খেলা শুরু হয়েছে। মাননীয় মন্ত্রী আপনার এমপি বলেছে। Yes. আমি আজকে টু দি পয়েন্ট, টু দি পয়েন্ট। না উনি সময় বলেছিলেন ইসলাম, খেলা হবে, খেলা হবে। খেলা হবে, খেলা শুরু হয়েছে। হুম। আমি এখন বলবো খেলা হবে, খেলা শুরু হয়েছে। এই খেলা খেলবো, মানে এবার এই খেলা আপনাদের খেলবো। এই স্লোগানটাও ধার করতে হলো আওয়ামী লীগেরই কাছ থেকে। শুনেন শুনেন সময় ইসলাম, এভাবে কোটা দিবেন না। আমার কথা আমি বলছি। শেষ, আমাকে শেষ করতে দেন। আমার কথা হলো খেলা হবে, খেলা শুরু হলো। আমার কষ্ট এই কারণে, এই আমি যে শব্দটা ইউজ করেছি যে ইলেকশন করতে দেওয়া হবে না, আমার বিশ্বাস বাংলাদেশে আওয়ামী লীগ 10 বছর বিনা ভোটে ক্ষমতায়। আমি অনুরোধ জানাবো মাননীয় মন্ত্রীকে, আসুন জনগণ 100 নিরপেক্ষ জনগণকে হাজির করে ভোটাভুটি লন, নির্বাচন এই সরকারের অধীনে তারা করতে দিবে কিনা। গণতন্ত্র উপায়ে রুখবো, গণতন্ত্র বিশ্বাস করি। জ্বালাপোড়া রাজনীতি যারা শুরু করেছে, লাঠি দিয়ে মানুষ মরে মানুষের উপর নৃত্য করার দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেছে। তাই আমি অনুরোধ মাননীয় মন্ত্রীর কাছে, দয়া করে আমাদেরকে এই সার্চ কমিটির ভয় আর দেখাবেন না। এই মেরুদণ্ডহীন আবারও নির্বাচন কমিশন বানাবেন না, কারণ মেজরিটি পার্লামেন্টে আপনারা। নির্বাচন কমিশনের সার্চ কমিটি বানাবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে ওনার অধীনে আমিও এমপি ছিলাম, উনি স্পিকার ছিলেন, উনি এখন রাষ্ট্রপতি বানাবে কে? প্রস্তাব দিবে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে মেজরিটি কে হবে? আওয়ামী লীগ। কারে বানাবে প্রধান নির্বাচন কমিশনার? মনের মধ্যে আছে। আমি দাওয়াত দিচ্ছি সোমারে, সোমারে কি খাওয়াবো আমি ঠিক করব। সময় যদি বলে দেয় আমাকে ইলিশ মাছ খাওয়াতে হবে, সেই ইলিশ মাছ ভারতে গিয়ে মানুষকে খুশি করা, আবার পাকিস্তানও আম পাঠায়, ইলিশ পাঠায়, এইসব ইতিহাস সময় পাইলে একদিন বলবো। এখন শুধু এটি বলতে চাই, অনুগ্রহ করে দেশে শান্তি বিরাজমান অবস্থায় একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন উপহার দেন। যদি আপনারা ক্ষমতায় যান, রজনীগন্ধা ফুল দিয়ে মাননীয় মন্ত্রী আপনাকে বরণ করে নেব। দয়া করে আর গ্রেফতার করেন না, দয়া করে আর ফুল চাই না, আপনাদের ফুল চাই না, ফুল চাই জনগণের। আচ্ছা, ফুল আসলে জনগণের চাই, কিন্তু জয়নাল আবেদীন ফারুক, অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটি নিশ্চয়ই আপনার উদ্দেশ্য হতে পারে। পৃথিবীর ইতিহাস কিংবা ইতিহাস দস্তাবেজ বলে সংলাপ প্রথাটা নাকি শুরুই করেছিল সম্রাট আকবরের সময়, কিন্তু যে কোনো সমস্যার জট কিন্তু বৈঠক আলাপ আলোচনায় শেষ করে দেয়। কিন্তু সেই ভোট নিয়ে, এই জোট নিয়ে, নির্বাচন কমিশন আইন নিয়ে যত কথাই যত হুমকি থাকুক না কেন, আলোচনা সবাই মিলে বসেই তো একটা শেষ কথা সমঝোতা। সেই জায়গাটাতে বিএনপি আপনারা কি বসতে চান, কিংবা আপনাদের বসার কোনো সুযোগ আছে কিনা, কিংবা আপনারা চান কিনা যে সরকারের সাথে এইসব নিয়ে বসতে? আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে একটু বলতে চাই, বিশ্বাস একবার করেছিলাম। একটা গল্প মনে পড়ে, 1 সেকেন্ড। আমার ফুফু বলেছে ঘরে চোর ঢুকতেছে, আর এক ফুফু বলে দেখি কি করে, দেখি কি করতে করতে চোর চুরি করে সব নিয়ে চলে গেছে। বহুত বিশ্বাস করছি এখন স্পষ্ট ভাষায়। আর আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমি দলকে বলবো, এই সরকারকে আর বিশ্বাস করা যায় না। এই সরকার গণতন্ত্র বিশ্বাস করে না, জনগণের রায় নিয়ে। জয়নাল আবেদীন ফারুক, স্পষ্ট কথা, আপনারা সরকারকে বিশ্বাস করে না, কিন্তু কোন অজুহাতে তাহলে সরকার আপনাদেরকে বিশ্বাস করবে যে আপনারা রাজপথে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন? আপনারা কি বিশ্বাস করেন? আমরা তো ওনাদের খেলা শুরু হয়েছে। আমরা আপনাদের বিশ্বাসের কাঙ্গাল নই, আমরা জনগণের বিশ্বাসের কাঙ্গাল। বারবার এই কথাটা আপনি বুঝতে পারছেন না। আপনি খেলাটা মাঠ থেকে বাইরে নিতে যাচ্ছেন। খেলা হবে স্লোগানটার মূল্য বুঝছেন? ক্যালকাটা গিয়ে দেখেন, কলকাতায় এবার খেলা হবে ছিল মেইন অস্ত্র। আমাদের জয় বাংলা স্লোগান ওখানে ছিল মেইন অস্ত্র। এইগুলোকে আর প্রশ্ন করেন কেন? এগুলো আন্তর্জাতিক হয়ে গেছে এইসব স্লোগান। সুতরাং এইগুলো তর্কের বিষয় নয়। আমরা উইটে ফিল প্রাউড। শামীম ওসমান যে কথাটা বলেছে, এখন সারা ভারতে এটা মানে ঘুরে বেড়াচ্ছে পজিটিভ সেন্স, ইতিবাচক করতে। সেই দিকে আমি কোনো প্রাইড নিচ্ছি না। আমরা আপনাদের সঙ্গে, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা মন্তব্য রাখছেন। আপনারা যদি অ্যাপ্রোচ করেন,
আসেন, আলোচনা করেন, অলওয়েজ ডোরস আর ওপেন। কিন্তু আসবার আগে যদি আপনি ধমক দেন, বলেন যে করতে দিব না, এইটা হবে ওইটা হবে না, তাহলে তো কোনো আলোচনা মোটেও হবে না। আলোচনায় যাবে না বিএনপি বললেই তো আপনাদের প্রতি আর কোনো তাহলে বিশ্বাস নেই। ফিরিস, তাহলে তো আলোচনা নাই, যদি বলেই থাকে নাই। তাহলে এই খেলা কোথায় হবে? ভোটের মাঠে হবে না রাজপথে হবে? অনলি ভোটের মাধ্যমে হবে, অনলি ওয়ে। টাইম ইজ রানিং আউট। সময় মতো সার্চ কমিটিও হবে, নির্বাচন কমিশনও হবে। এবার তারা আসবেন না, এবার হয়তো করবে না, এটা ওনাদের ইচ্ছা। যথারীতি নির্বাচনও হবে। সেই 14 সালে যে ওনারা একবার চেষ্টা করেছিলেন নির্বাচন বাতিল করবেন, পুড়িয়েছিলেন, মানুষ মেরেছিলেন, এইটা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। আমি বিনীতভাবে বলছি জনাব ফারুক, প্লিজ প্লিজ, টাইমস হ্যাভ চেঞ্জ। এই বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে আপনারা চিন্তা করতে খেলছিলেন, সেই বাংলাদেশ এখন আর নাই। এই বাংলার এখন ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে শিক্ষিত সন্তান, এপার ওপার গাড়ি চলে, বড় বড় বিমানবন্দর, চিন্তা করা যাচ্ছে না, চোখ ধাঁধিয়ে যায়, সারা বিশ্ব তাকিয়ে আছে, আপনারা তাকান না। ইউ আর লুজিং, আপনাদের ক্ষতি হচ্ছে। আপনারা এই দেশেরই সন্তান, আপনি তো একজন মুক্তিযোদ্ধা। ইউ আর লুজিং, আপনারা হারছেন। চমৎকার পরিবর্তনের আপনারা অংশীদার হচ্ছেন না, হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনাদের বিকৃত মানসিকতা নিয়ে এবং ভুল ধারণা নিয়ে ব্যাকওয়ার্ড হাঁটবেন, এটা আমি এজ এ ফ্রেন্ড আপনাকে বলছি, এটা চেষ্টা করবেন না। এটা বিফলে যাবে, সময় নষ্ট হবে, আপনাদের ক্ষতি হবে এবং কিছুটা হয়তো দেশেরও ক্ষতি হবে। যদিও আমি কনফিডেন্স নিয়ে বলছি, এই ধরনের ক্ষতি মোকাবেলার মতো শক্তি বাংলাদেশের মানুষেরা আছে এবং তাদের সঙ্গে আমাদেরও আছে, জনগণের সঙ্গে আমরাও এটা মোকাবেলা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জয়নুল আবদিন ফারুক। নিশ্চয়ই আপনার কথা বলবার আর কিছু নেই। আপনি যদি বলতে চান আমি অল্প সময় আপনাকে দিতে পারি। নিশ্চয়ই আপনার বোধহয় কিছু বলবার আর নেই। আপনাকে, আপনার চ্যানেল আইকে, সময় ইসলামকে ধন্যবাদ জানাই অনুষ্ঠান আয়োজন করার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত ভদ্রলোক মানুষ, ভদ্রভাবে কথা বলেছেন। ওনার কাছে অনুরোধ জানাবো, আমরা আর ওনাদেরকে বিশ্বাস করি না। আলাপ আলোচনা করবেন কি করবেন না, ডিসিশন দিবে হাই লেভেল। আমি শুধু এটুকু বলতে চাই, বিশ্বাসের ঘরে আগুন যারা ধরিয়েছে সেই লোককে আর বিশ্বাস করা যায় না। তাই অনুরোধ করব, আসুন একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনুন। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। ধন্যবাদ। কিন্তু এই মাঠটা ছেড়ে দিয়ে ভোটটা চাইছেন কার কাছে? এটা তো আমার প্রশ্ন, কিংবা আমাদের সকলের প্রশ্ন। আর ছাড়ছি কি ছাড়বো না, মাননীয় মন্ত্রী ইনশাআল্লাহ খবর পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। অনুষ্ঠান শেষে শুধু আমাকে এটাই বলতে হবে, দুজনের আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম বিএনপি কোনো আস্থা নেই সরকারের উপরে, এবং বিএনপি যে গণতান্ত্রিক উপায়ে আগামী ভোটকে কেন্দ্র করে তারা রাজপথে থাকবে, সেটা যে সহিংসতার হবে না এবং সেটাও তাদের আস্থা রাখতে পারছে না, এবং সেইটা মোকাবেলা করার জন্য সরকারি দল প্রস্তুত আছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখন আমরা বিশ্বাসে থাকবো না তর্কে যাব, সেইটি দেখতে গেলে আরও অনেক পথ হাঁটতে হবে। এখন ওই ভোটকে নিয়ে জোট হবে, হৃদয়ে অনেক চোট পেতে হবে, কে কার সাথে থাকবে, কার হাত ছেড়ে দিবে, নির্বাচন কমিশন কেমন হবে এবং কোন সরকারের অধীনে কেমন করে নির্বাচন হবে। যত কথাই বলি না কেন, একটাই কথা তো, সংবিধান আসলে কারোর জন্য বসে থাকে না, তবে মানুষের জন্যই তো সংবিধান। দেখা যাক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।